সরকার কিন্তু খরচ বাড়াচ্ছে। এই যে আজকে দেখলাম যে সরকারি চাকরিজীবীদের পে স্কেলটাকে এটা মনে হয় সরকার বাস্তবায়ন করবে 100% ইনসেন্টিভ। এই সংকটের মধ্যে এই ধরনের সিদ্ধান্ত এটা কোনো যুক্তিযুক্ত সিদ্ধান্ত মনে হয় না। আপনি একদিকে বলছেন আপনার টাকা নাই, কিন্তু আপনি বিভিন্ন জায়গায় টাকা ঢালছেন। সাধারণ মানুষের যে সমস্যাগুলো সেগুলো কি সমাধানের পথে এগোচ্ছে কিনা সরকার? এই গভর্নমেন্টের 6 মাসে আমরা যেটা দেখেছি যে মত প্রকাশের যে স্বাধীনতা এটা 5ই আগস্টের পরে যেভাবে চালু হয়েছিল মোটামুটি সেই ধারাটা অব্যাহত আছে। দুই একটা এদিক সেদিক ঘটনা ঘটেছে, এটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করব। সেকেন্ড থিং হচ্ছে মানবাধিকার পরিস্থিতি, সেটা নিয়েও আমরা খুব বেশি একেবারে যে বড় আকারের কোনো মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে এটা বলা যাবে না। এটার ব্যাপারে গভর্নমেন্ট এখনও পর্যন্ত রেসপেক্টফুল আছে বলে আমার মনে হয়। থার্ড থিং হচ্ছে পলিটিক্যাল কালচার। পলিটিক্যাল কালচারে আমরা কিছুটা পজিটিভ চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। এটা লোক দেখানোর জন্য হলেও এটা হচ্ছে। সেটা কেমন? দেখুন, আমরা আগে দেখতাম যে যখন একটা সরকার ক্ষমতায় আসতো এরকম 2/3 নিয়ে বিরোধী দলকে মেরে কেটে নিশ্চিহ্ন করে ফেলার একটা চেষ্টা করা হতো, যে বিরোধী দলকে থাকতেই দিব না, এরকম একটা ব্যাপার। বাট এই সরকারের সময় এই জিনিসটা হচ্ছে না। যদিও টুকিটাকি দু একটা ঘটনা ঘটেছে কয়েকটা জায়গায়, এনসিপির উপরে কয়েকটা জায়গায় হামলা হয়েছে বা, কিন্তু আপনি ওভারঅল পলিটিক্যাল এনভায়রনমেন্টটা দেখেন সার্বিকভাবে, যে এমন না যে সরকার শত শত বিরোধী দলের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিচ্ছে, বাড়িঘর ছাড়া করছে, এটা হচ্ছে না। এবং ফোর্থ থিং হচ্ছে পার্লামেন্ট। এখনও পর্যন্ত আমরা যে কয়েকটা সেশন দেখলাম এটাকে মোর অর লেস আমি বলতে পারবো যে হ্যাঁ আরও ইফেক্টিভ হয়তো হতে পারতো, বা যেহেতু শুরু হলো মাত্র, যেহেতু আমাদের 17 বছর তো পার্লামেন্ট নন ফাংশনাল ছিল, তো সেই হিসাবে পার্লামেন্টটাও একটা ফাংশনালিটির জায়গায় ফিরেছে বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে। ভবিষ্যতে কী হবে এখনও জানি না। এবার আসি যেগুলো মানুষের দৈনন্দিন চাহিদার ব্যাপারগুলো। যেমন 6 মাস সরকারের গেছে, এই সরকারের আরও 4.5 বছর বাকি আছে, এবং 4.5 বছর পর এই সরকারকে জনগণের সামনে আবার ভোটের জন্য দাঁড়াতে হবে। সামনের দিনগুলোতে তাদের চ্যালেঞ্জটা কী এবং যেটা তারা করতে পারেনি, আমি আপনাদের এই প্রোগ্রামে আরও 4 মাস আগে আপনারা দেখলে তখন বুঝতে পারবেন যে যখন ইরান ওয়ার শুরু হলো আমি তখন বলে গেছি যে এই সরকারের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হবে হচ্ছে এনার্জি সিকিউরিটি। আমি আপনাদের এই প্রোগ্রামে বলে গেছি এই চেয়ারে বসে, তো আজকে আবার 4 মাস পরে একই কথা বলছি। এনার্জি সিকিউরিটি নিয়ে গভর্নমেন্টের কোনো প্ল্যান আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমি বিএনপির ইশতেহারটা পড়েও দেখলাম, নির্বাচনী ইশতেহার, যেটা খুব ভাষা কথা, মানে খুবই জেনারেলাইজড কথা আর কি, থাকে না যে জেনারেল কথাবার্তা আর কি, স্পেসিফিক কিছু নাই। এখন এসে আমরা যেটা বুঝতে পারছি, এই যে দেখুন অর্থমন্ত্রী বলছেন যে এই সংকট কয়েক মাসে বা 6 মাসে 1 বছরে যাবে না, এটা 2 বছর লাগবে। বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে না, আমাদের একটা এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে, গ্যাসের সাপ্লাই নেই, যার কারণে বিদ্যুৎ কেন্দ্রের উপরে প্রেশার পড়ছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন যে আমাদের উৎপাদনের সক্ষমতা আছে, কিন্তু সোজা কথা এটার জন্য যে জ্বালানি আনতে হবে আমাদের টাকা নাই। মূল সংকট সরকারের টাকা নাই, সংকটটা কিন্তু ওখানে। আপনি যে জ্বালানি কিনবেন আপনার তো পয়সা লাগবে, সেটা নাই। ফরেন কারেন্সি আপনি এখন যদি জ্বালানি কেনা শুরু করেন, দেখবেন যে এখন যে 32-33 বিলিয়ন ডলার যেটা আছে এটা ধাই করে নেমে কোথায় চলে আসবে, যদি আপনি ফুল ক্যাপাসিটিতে সবগুলোকে আপনি রান করতে চান সরকারের। অন্যদিকে সরকার কিন্তু খরচ বাড়াচ্ছে। এই যে আজকে দেখলাম যে সরকারি চাকরিজীবীদের পে স্কেলটাকে এটা মনে হয় সরকার বাস্তবায়ন করবে, 100% ইনসেন্টিভ মনে হয় সেখানে দেওয়া হচ্ছে। তো এই সংকটের মধ্যে এই ধরনের সিদ্ধান্ত, এটা আমার কাছে এটা কোনো যুক্তিযুক্ত সিদ্ধান্ত মনে হয় না। কোনটা? পে স্কেলের সিদ্ধান্ত? হ্যাঁ, পে স্কেলের সিদ্ধান্তটা। দেখুন, কারণ আপনি একদিকে বলছেন আপনার টাকা নাই, কিন্তু আপনি বিভিন্ন জায়গায় আপনি টাকা ঢালছেন। এই অবস্থার মধ্যে শহীদুল ইসলাম বাবুল বিভিন্ন জায়গায় বলতে আরও দু একটা উদাহরণ দিতে পারেন? সেটাই বলছি। দেখুন, শহীদুল ইসলাম বাবুল ভাই যেটা বললেন যে সরকার একটা ধ্বংসস্তূপের অর্থনীতি পেয়েছে, ভালো কথা। ধ্বংসস্তূপের অর্থনীতি পেলে আমরা দেখেছি এই অবস্থা যখন কোনো সরকার আসে, এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো জায়গায় দেখবেন যে গভর্নমেন্টের একটা অস্টারিটি মেজার্স থাকে, এবং একই সঙ্গে গভর্নমেন্ট একটা এফিসিয়েন্সি ক্রিয়েট করার চেষ্টা করে যে আমি কিভাবে সরকারি খরচগুলো কমাবো। আমরা দেখতে পাচ্ছি কিছু সার্কুলার চালু হয়েছে, অমুক বিদেশ যেতে পারবে না, তমুক যেতে পারবে না, বাট বাস্তবতা কী? আপনি যদি আমাকে উদাহরণ দিয়ে বলতে পারেন, আমি এই প্রোগ্রামে উদাহরণ দিয়ে বলবো যে গভর্নমেন্টের এই, তখন ব্যক্তির নাম চলে আসবে, গভর্নমেন্টের এই সার্কুলারের পরেও কিভাবে বিদেশ সফর বা কীভাবে এই যে টাকা বিভিন্ন জায়গায় খরচ হচ্ছে। আরেকটা বিষয় যেটা আসি, সেটা হচ্ছে যে এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ সামনের দিনগুলোতে হবে, যেটা আমি জানি অনেকে বললে হয়তো পছন্দ করবেন না, সেটা হচ্ছে যে
সম্ভাব্য এই যে আমরা যেটাকে মিলিটেন্সি অ্যাক্টিভিটি, জঙ্গি কার্যক্রমের জি। যে একটা আভাস মিলছে। দেখুন, এটা মনে রাখতে হবে যে আমরা কোন পলিটিক্যাল সিচুয়েশনে দাঁড়িয়ে আছি। আমরা এমন একটা পলিটিক্যাল সিচুয়েশনে দাঁড়িয়ে আছি যে যারা বাংলাদেশকে গত 17 বছর রুল করেছে তারা বাংলাদেশকে সর্বাত্মকভাবে দেখানোর চেষ্টা করছে যে এখানে একটা জঙ্গি কার্যক্রমের উত্থান হয়েছে। জি। এবং অতি সম্প্রতি ইউএন সিকিউরিটি কাউন্সিলের যে অ্যানালিটিক্যাল অ্যান্ড মনিটরিং টিম তারা যে রিপোর্টটা সাবমিট করেছে, এটা কিন্তু একটা অ্যালার্ম বেল, এটা একটা রেড ফ্ল্যাগ। আপনি এটাকে হয়তো নাই করে দিতে পারেন, গভর্নমেন্ট বলতে পাত্তা পারেন দিচ্ছে না। হ্যাঁ, আজকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলাম যে পাত্তা দিচ্ছে না। তো পাত্তা না দিলে সেদিন যে পুলিশ ওই যে সাভারে বোমা নিষ্ক্রিয় করলো কেন, এরপরে আরো কিছু অ্যারেস্ট করলো সেটা কেন? আরো বিস্তারিত আমরা এই বিষয়ে হ্যাঁ, কথা বলবো, কিন্তু- এটা আরো বিস্তারিত কথা বলবো আপনার হ্যাঁ, সাথে। তো আমি আমরা- এই বিষয়গুলোকে আমি দেখি যে সামনের দিনগুলোতে সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ জি, হিসেবে। চ্যালেঞ্জ আমরা কথা বলবো।